নমস্কার, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। সঙ্গে রয়েছে আমি গৌরব। সকলে জানেন সকাল থেকে ঘটে চলা গুরুত্বপূর্ণ কিছু বিশেষ খবর নিয়ে আমরা দীর্ঘ 1 ঘন্টা ধরে আলোচনা করব এবং আমরা আলোচনা করব আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন। পরিচয় পর্ব সেরে নেব আমরা। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ পাল। পরিচয় পর্ব আমরা সেরে নিলাম। ইতিমধ্যেই সকাল থেকে ঘটে চলেছে গুরুত্বপূর্ণ খবর। সকলে জানেন ইতিমধ্যেই সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন তথা তৎকালীন ওসি ইতিমধ্যে কিন্তু জামিন পেয়েছেন। এই আরজিকর কাণ্ডে নিয়ে, অর্থাৎ আরজিকর কাণ্ডে জামিন পেয়েছেন টালা থানার ওসি, প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ, তৎকালীন অধ্যক্ষ আরজিকর মেডিকেল কলেজের। একের পর এক বিক্ষোভ, প্রতিবাদ, আন্দোলন একের পর কিন্তু দেখা গিয়েছে রাজপথ রাস্তায় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে রীতিমতো এবার চিকিৎসকের ধর্ষণ এবং খুনের প্রতিবাদে দ্রুত বিচারেও তারা কিন্তু সিজিও কমপ্লেক্স থেকে শুরু করে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন, বিক্ষোভ করেছেন, রাজপথে হেঁটেছেন। একের পর এক কিন্তু প্রতিবাদ দেখেছে গোটা বাংলা। এই বাংলা রাজ কিন্তু গোটা দেশ জুড়ে ছড়িয়েছিল। তার পরবর্তী দেখা গেল সিবিআই হাতে নিল মামলা এবং সিবিআই চার্জশিট দিতে পারলেন না 90 দিনেও। আর যার জেরেই এই যুগ থেকে কাজে লাগিয়েই একেবারেই 90 দিনের চার্জশিট না দেওয়াতেই এই যুক্তিতে রীতিমতো আদালতের তরফ থেকে জামিন দেওয়া হলো সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে। এই বিষয়ে প্রথম প্রশ্ন আমি রাখবো আমার সহকর্মী সত্যজিতের কাছে। শুরু করে সকলে ইতিমধ্যে তারা সাংবাদিক বৈঠক রেখেছেন, দেখাবো আপনাদের সামনে। কিন্তু তার আগে জানিয়ে রাখি ইতিমধ্যেই এই ধর্ষণ খুন মামলায় অভিজিৎ মণ্ডলকে জামিন তথা সন্দীপ ঘোষকে কিন্তু জামিন দেওয়া হয়েছে। চিকিৎসকদের ধর্ষণ খুনের প্রতিবাদ এবং দ্রুত বিচারেও তারা সিজিও কমপ্লেক্স ঘেরাও করেছেন, রাজপথে হেঁটেছেন, লালবাজার অভিযান করেছেন, অনশন করেছেন দীর্ঘদিন। কিন্তু তারপরেও আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের জামিন পাওয়ার ঘটনায় হতাশা ব্যক্ত আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তবে হতাশা হলেও তাদের কি প্রতিবাদ থামবে কি থামবে না, এই প্রশ্নই কিন্তু এখন ঘুরপাক খাচ্ছে সামাজিক মহলে। এই দীর্ঘদিন ধরে দেখুন এই আরজিকর কাণ্ড নিয়ে কিন্তু উত্তপ্ত থেকেছে গোটা বাংলা। একের পর এক রহস্য, একের পর এক তথ্য কিন্তু সামনে এসেছে এবং জলগোলা হয়েছে বহু দূর এবং বারংবার নাম জড়িয়ে এসে সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের। কিন্তু দীর্ঘদিন ধরে ট্রায়াল চললো। কিন্তু রীতিমতো ট্রায়াল কোর্টে যখন তাদের তোলা হলো, পরবর্তীতে সিবিআই কিন্তু তদন্তভার নিল। কিন্তু সিবিআই 90 দিন সময় পেলেন, অতিরিক্ত সময় পেলেন, তারপরেও চার্জশিট পেশ করতে পারলেন না। অর্থাৎ সিবিআইয়ের কি কোথাও গাফিলতি, সিবিআইয়ের কি কোথাও ব্যর্থতা, যার দরুনই কি রীতিমতো সিবিআইয়ের চার্জশিট না জমা দেওয়াতেই সন্দীপ ঘোষের জামিন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সামাজিক মহল থেকে বিশেষজ্ঞ মহলে। আর আরজিকরের ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছিল কিন্তু সন্দীপ এবং অভিজিতের মণ্ডলে। অর্থাৎ একেবারে গুরুত্বপূর্ণ বিষয়, যে তাৎপর্য বিষয় আমরা নজর রাখছি। দেখুন একেবারে কী বিষয়ে তারা অ্যারেস্ট হয়েছিলেন, কী বিষয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। আরজিকরের ঘটনায় তরুণীকে চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় রীতিমতো তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল সন্দীপ এবং অভিজিৎকে। আর শুক্রবার ওই মামলায় 2000 টাকার বন্ডে, মাত্র 2000 টাকার বন্ডে জামিন পেয়েছেন তারা। বস্তুত শুক্রবার সন্দীপ এবং অভিজিৎকে গ্রেপ্তারির 90 দিনের মাথায় অতিরিক্ত চার্জশিট দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার, তবুও তারা অতিরিক্ত চার্জশিট জমা করেনি। কিন্তু আদালতে সিবিআই জানায় তাদের আরও সময় লাগবে, আর যার দরুন একেবারে তাদের সরাসরি জামিন। আরজিকরে তরুণ চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় জামিন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের। শিয়ালদা আদালতে জামিন পেলেন দুজনে। 2000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয় তাদের। 90 দিন পরেও সিবিআই চার্জশিট জমা দিতে না পারায় জামিন পেলেন সন্দীপ ও অভিজিৎ। চলতি বছরের গত 8 আগস্ট নাইট শিফট ছিল তরুণ চিকিৎসকের। পরদিন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের সেমিনার হলে তার দেহ উদ্ধার হয়। অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে। এই ঘটনায় প্রথমে তদন্তে নামে কলকাতা পুলিশ। সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়। এরপর ধর্ষণ ও খুনের মামলায় জল গড়ায় কলকাতা হাইকোর্টে। সিবিআই ঘটনা তদন্তভার পায়। তদন্তে নামার পর একাধিকবার সন্দীপ ঘোষকে জেরা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়। আরজিকরে তরুণ চিকিৎসক ধর্ষণ, খুন এবং আর্থিক দুর্নীতি সংক্রান্ত জোড়া মামলায় নাম জড়ায় তার। কর্তব্যে গাফিলতির অভিযোগে গ্রেপ্তার করা হয় টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে।
আরজিকর কাণ্ডে চার্জশিট জমা দিয়েছে সিবিআই। ওই চার্জশিটে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে মূল অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়। তবে সন্দীপ ঘোষ কিংবা অভিজিৎ মণ্ডল ঠিক কিভাবে যুক্ত ছিলেন এই মামলায় সেই বিষয়ে চার্জশিটে সিবিআই তরফে সুস্পষ্টভাবে কিছু উল্লেখ নেই। সে কারণে শুক্রবার শিয়ালদা আদালতে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে জামিন দেয়। 2000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তারা। আদালতের তরফে জানানো হয়েছে তদন্তের প্রতি মুহূর্তে সাহায্য করতে হবে দুজনকে। তরুণ চিকিৎসক ধর্ষণ ও খুনে জামিন পেলেও এখনো চলছে আর্থিক দুর্নীতি মামলা। সে কারণে এখনই জেল মুক্তি হচ্ছে না সন্দীপের, তবে অভিজিৎ মণ্ডলের জেল মুক্তি হবে। সিবিআই ব্যর্থতা নিয়ে রাজনৈতিক মহলে জোর শুরু হয়েছে চাপানোতর। তদন্তকারীদের অপদার্থ বলে দাবি করেছেন কুণাল ঘোষ। ব্যুরো রিপোর্ট, প্রাইম টিভি বাংলা। দেখালাম আপনাদের প্রতিবেদন সন্দীপ এবং অভিজিৎ কী কারণে গ্রেপ্তার হয়েছিলেন এবং তাদেরকে কেন জামিন দেওয়া হলো। ইতিমধ্যে আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ, তার কাছে চলে যায়। সত্যজিৎ, দেখো, মূলত জানিয়ে রাখি কী কারণে তাদেরকে গ্রেপ্তারি করা হয়েছিল এবং তারপর দীর্ঘ একেবারে 90 দিন চার্জশিট গঠন করার পর দিতে পারলো না, তারপর একবারে জামিন সরাসরি। দেখো, প্রথমেই যেটা বলবো, আরজিকর হসপিটালে যে 8ই অগস্ট রাত্রে যে ঘটনা ঘটে এবং তারপরে 9ই অগস্টের অবস্থাটা দেখো। 9ই অগস্ট এই পরিবারকে, অর্থাৎ যে জুনিয়র চিকিৎসক যে তরুণী ধর্ষণ এবং খুন হয়েছিলেন তার পরিবারকে আরজিকর হসপিটালের পক্ষ থেকে ফোন যায় যে তাদের মেয়ে অসুস্থ। প্রথম ফোনটা যায়, পরবর্তীতে যে ফোনটা যায় সেটা হচ্ছে তাদের মেয়ে সুইসাইড করেছে এবং তারপরে দেখা যায় বলে যে আইসিইউতে রাখা হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই যে আরজিকর হসপিটাল যেখানে তরুণী ধর্ষণ এবং খুন হয়ে গেছেন, রাত্রেই খুন হয়ে গেছেন, সেখানে তার পরিবারকে যে ভুল ইনফরমেশন দেওয়া এবং পাশাপাশি যে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে, পাশে দেখা যে সেমিনার রুমে যেখানে এই ঘটনাটা ঘটে সেখানে অবাধের লোক যাতায়াত করছেন এবং প্রত্যেকেই সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ। যেখানে অভিজ্ঞ, যার ওখানে কোনো ভূমিকা ছিল না, ছিলেন বিরূপাক্ষ বিশ্বাস, সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ। ফলে যাদের ওখানে কোনো প্রয়োজন নেই তারা অনেকেই সেখানে ছিলেন। তো স্বাভাবিকভাবে এছাড়া টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল তিনিও ওখানে ছিলেন এবং এইখানেই দেখা যায় তথ্য প্রমাণ লোপাটের একটা চেষ্টা কিন্তু চলে এবং এই যে পরিবারকে ভুল ইনফরমেশন দেওয়া, তথ্য প্রমাণ লোপাটের জন্যই তো পাশাপাশি যেখানে পরিবার লোকজন আসেন এবং তাকে প্রায় 3 ঘন্টা বাইরে বসিয়ে রাখা হয় এবং প্রশ্ন হচ্ছে যে তাকে পরিবারকে যে 3 ঘন্টা বসিয়ে রাখা হয়েছে এটা কেন। এছাড়া দেখো যে পোস্টমর্টেমটা হচ্ছে, পোস্টমর্টেমের কিন্তু একটা গাফিলতির বিষয় কিন্তু সামনে এসছে। কারণ পোস্টমর্টেমে যে চিকিৎসকরা ছিলেন তাদের মধ্যে একজন কিন্তু বেঁকে বসেন এবং যেই তরুণীর গায়ে, এই একজন চিকিৎসক বেঁকে বসার জন্যই কিন্তু তরুণীর গায়ে যে 24টা আঘাতের চিহ্ন ছিল তা কিন্তু সামনে আসে এবং নইলে হয়তো যদি চিকিৎসকরা যদি সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হতেন তাহলে বিষয়টা সামনে আসতো না। এবং আরও তোমাকে বলে রাখবো যে এইখানে কিন্তু এই ধর্ষণ এবং খুনের ঘটনাটা লেখার কোনো বা যে পোস্টমর্টম রিপোর্ট তা কিন্তু লেখার কোনো চেষ্টাই ছিল না। অর্থাৎ এটা কিন্তু একটা আত্মহত্যা বলে দেখানোর একটা চেষ্টা কিন্তু ছিল, যেখানে কিন্তু এই বিশেষ করে ময়নাতদন্তকারী চিকিৎসকই কিন্তু জানিয়েছেন। আরও তোমাকে বলে রাখবো এই ময়নাতদন্তের ক্ষেত্রে ডোম যারা থাকে তার একটা কিন্তু ভূমিকা থাকে, কারণ দেহ কোথায় আঘাতের চিহ্ন রয়েছে তারা চিকিৎসকদের জানান, এই সেই মতো কিন্তু রিপোর্টটা তৈরি হয়, কিন্তু সেই ব্যাপার ছিল না। অর্থাৎ যে 24টা আঘাতের চিহ্ন ছিল সেটা কিন্তু পুরো সামনে, অর্থাৎ পেছনে কোথাও আঘাতের চিহ্ন কি ছিল কি না সে কিন্তু সামনে আসে। ফলে এইখানেও কিন্তু একটা প্রশ্ন কিন্তু উঠেই যায় যে এই যে ময়নাতদন্তে কোথাও কি গাফিলতি। এছাড়া দেখো আরও যে বলবো যে ময়নাতদন্তের পরেই কিন্তু দেহ কিন্তু পরিবার হাতে দেওয়া হয়নি, অর্থাৎ তারপরে সরাসরি শ্মশানে নিয়ে যাওয়া হয় এবং দাহ করে দেওয়া হয়। শুধু সব কিছু যে পরিকল্পনা মাফিক হয়েছে এবং তথ্য প্রমাণ লোপাটের জন্যই হয়েছে তা কিন্তু জলের মধ্যে স্পষ্ট হয়ে গেছে। আর যার ফলেই বিষয়টা নিয়ে যখন বিতর্ক বাড়ে, মামলা কলকাতা হাইকোর্টে যায় এবং কলকাতা হাইকোর্টই কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দেয় এবং সিবিআই তদন্তের নেমে কিন্তু বিষয়গুলো সামনে আসে। এই যে যেই সেমিনার রুম যেখানে এই ঘটনা ঘটেছিল সেখানে দেখা যায় ভাঙচুর করা হয়, রেনোভেশন করার চেষ্টা করা হয়, সেটা কেন? যেখানে এত বড় একটা কাণ্ড জানে গোটা দেশ তোলপাড়, সেখানে এই উদ্যোগটা কেন? এবং তা কিন্তু করা হয়েছিল এই সন্দীপ ঘোষের নির্দেশেই। তো সুতরাং তথ্য প্রমাণের যে বিষয়গুলো সামনে এসেছে তা কিন্তু এখান থেকে স্পষ্ট। এবার তোমাকে টালা থানার ওসির অভিজিৎ মণ্ডলের কথা বলবো। এই যে যেখানে সেমিনার রুম যেখানে ঘটনা ঘটে অবাধের লোক যাতায়াত করে, পুলিশের তো একটা ভূমিকা ছিল যে সেখানে সাধারণ মানুষদের দূরত্ব বজায় রাখা, যে ঘটনা যাতে তার তথ্য প্রমাণ লোপাটটা না হয়। কিন্তু দেখা যায় মানুষ অবাধে যাতায়াত করছেন এবং যাদের প্রয়োজন নেই তারাও কিন্তু ঘুরে বেড়াচ্ছেন। অর্থাৎ এই বিষয়ে কিন্তু ছবি কিন্তু সামনে এসেছে, ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে।
ফলে পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন আছেই। এবং প্রথম থেকে দেখো তারপর 14ই আগস্ট যেখানে রাত দখল অভিযান হলো এবং সেইখানে সেদিন রাত্রে আরজিকর হসপিটালে ভাঙচুর হলো এবং এখানেও যে অনেকেই বলছেন যে পুলিশের একটা অংশ এই আরজিকর হসপিটালে কোথাও চিকিৎসকদের মাঝখানে কি কোথাও বাথরুমে লুকিয়েছিলেন নাকি। এবং তারপর থেকে দেখো বিনীত গোয়েলের পদত্যাগ দাবিতে নিয়ে জুনিয়র চিকিৎসক আন্দোলন করেন। সুতরাং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিলই এবং তথ্য প্রমাণ লোপাটের যে বিষয়গুলো, এই বিশেষ তার পরিবারকে ভুল ইনফরমেশন দেওয়া হোক বা পোস্টমর্টেমের পর তৈরি করে দাহ করা হোক, সব কিছুতেই কোথাও যেন একটা যোগ কিন্তু সিবিআই খুঁজে পেয়েছিল, যার ফলেই কিন্তু গ্রেপ্তার হন টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ। একেবারে সত্যজিৎ, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে মূলত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। মূলত এই যদি অভিযোগ হয়ে থাকে এবং নির্দেশ যদি দেওয়া হয়ে থাকে হাইকোর্টের তরফ থেকে, সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে রীতিমতো 90 দিনের বেশি সময় তারা জেলে থাকলেন, তারা হেফাজতে থাকলেন। তারপরেও 90 দিনের মাথায় কেনই বা তারা এখনও পর্যন্ত চার্জশিট দিতে পারলেন না। আর 90 দিনের মাথায় কিন্তু সত্যজিৎ একেবারেই সাপ্লিমেন্টারি চার্জশিট বা অতিরিক্ত চার্জশিট দেওয়ার কথা, সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো রকমই চার্জশিট দিতে পারলেন না। কোথাও কি তাহলে সিবিআইয়েরই ব্যর্থতা? দেখো এখানে তোমাকে বলে রাখবো যে চার্জশিট কিন্তু সিবিআই পেশ করেছে, চার্জশিট পেশ করেছে এবং এই চার্জশিটে কিন্তু মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়ের নামই রয়েছে। এবং যেটা অনুমান করা হচ্ছিল যে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করবে, অর্থাৎ অতিরিক্ত চার্জশিট, এবং সেখানে কিন্তু এই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের নাম থাকার কথা, সন্দীপ ঘোষের নাম থাকার কথা, কিন্তু দেখা যায় সিবিআই কিন্তু সেই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারেনি। এবং এখানে তোমাকে বলে রাখবো যে চার্জশিট পেশ করতে গেলে, তদন্ত করতে গেলে সরকারের একটা অনুমতির প্রয়োজন। এবং সিবিআই পক্ষ থেকে যেটা কিন্তু গতকালও কিন্তু এই যে সুপ্রিম কোর্টে যে মামলা উঠেছে সেখানে কিন্তু সিবিআই জানিয়েছিল যে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু কোনো অর্থাৎ শংসাপত্র পাননি, যার ফলে তার কিন্তু তদন্তে অগ্রগতি হয়নি। এবং যদিও রাজ্য সরকার পক্ষের আইনজীবী কপিল সিবাল তিনি কিন্তু বলেন যে সিবিআই পক্ষ থেকে এইরকম কোনো আবেদন আসেনি। এবং যদি এবার প্রশ্ন হচ্ছে, যদি সিবিআই যদি এই সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসির বিরুদ্ধে তদন্তের জন্য রাজ্য সরকারের অনুমতির কোনো আবেদন করে থাকে এবং সেটা যদি বৈধ হয়ে থাকে, তাহলে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বিপদ আসতে চলেছে। কারণ সুপ্রিম কোর্টে এই বিষয়টা কিন্তু আগামী দিন উঠতে চলেছে। উল্টো দিকে দেখো কপিল সিবাল যিনি রাজ্য সরকার পক্ষের আইনজীবী, তিনি কিন্তু বলেন যে সিবিআই কোনো এরকম কোনো আবেদনই করেনি। ফলে এইবার যেহেতু আবেদনটা করেছেন কিনা সেরকম কোনো কিছু কিন্তু এখনো কিন্তু জনসমক্ষে আসেনি। সুতরাং গতকালই সুপ্রিম কোর্টে যে আবেদন, সেখানে যে শুনানি ছিল সেখানে কিন্তু বিষয়গুলো ওঠে এবং রীতিমতো সিবিআইয়ের যিনি তুষার মেহতা যিনি ছিলেন সলিসিটর জেনারেল, তিনি কিন্তু বিস্ফোরণকে তোলেন। এখন দেখা যাক যেহেতু এই যে বললাম যে তাহলে রাজ্য সরকার কোথাও কি সন্দীপ ঘোষদের আড়াল করার চেষ্টা করছে। দেখো আড়াল করার চেষ্টা যে হচ্ছে তা কিন্তু প্রথমেই স্পষ্ট হয়েছে। তখন এই ঘটনা ঘটার পর যখন সন্দীপ ঘোষ আরজিকর হসপিটালের প্রিন্সিপাল পদ থেকে ইস্তফা দেন, তারপরেই তিনি কিন্তু প্রাইজ পোস্টিং পান, অর্থাৎ তারা কিন্তু ন্যাশনাল মেডিকেলে কিন্তু পোস্টিং দেওয়া হয়। এবার এখানেই প্রশ্ন যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত অভিযোগ উঠে আসছে, যেখানে একজন জুনিয়র চিকিৎসক খুন এবং ধর্ষণ হয়ে গেলেন, তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ, সেখানে তিনি ইস্তফা দেওয়ার পর, প্রিন্সিপাল পদে ইস্তফা দেওয়ার পর রাজ্য সরকার কী প্রয়োজনটা পড়ে তাকে ন্যাশনাল মেডিকেলে প্রাইজ পোস্টিং দেওয়া হলো, একটা প্রশ্ন ছিল প্রথম থেকে। এবং আরেকটা দেখো, এই যে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল যখন দ্বিতীয় শুনানিতে যখন সুপ্রিম কোর্ট যখন কলকাতা পুলিশ একজন অফিসারকে রীতিমতো হাজিরা দেওয়ার কথা বলেন, সেখানে এই অভিজিৎ মণ্ডল কিন্তু হসপিটালে ভর্তি হওয়ার কিন্তু চেষ্টা করেন, বেশ কয়েকটি হসপিটাল ঘুরে শেষে কিন্তু ভর্তি হন। তো এইখানেও কিন্তু একটা প্রশ্ন যে রাজ্য সরকারের কোথাও কি একটা এই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে আড়াল করতে চাইছে বা কেনই বা আড়াল করতে চাইছে, এই প্রশ্নটা থেকেই যাবে। এবং সিবিআই তো সেটা সুপ্রিম কোর্টে বলেইছে যে তাদের বিরুদ্ধে তদন্ত করার যে অনুমতিটা রাজ্য সরকারের কাছে চেয়েও তারা পাননি। এখন দেখা যাক বিষয়টা সামনে আসবে পরবর্তী শুনানিতে, যে 17 মার্চ যে শুনানি হয়েছে, যে রাজ্য সরকার সিবিআই কি রাজ্য সরকারের কাছে আবেদন করেছিল শুনানির জন্য নাকি আবেদন করেনি, সেটা সেই দিন সামনে বোঝা যাবে। একেবারে সত্যি এই জায়গাতে আলোচনা থাকবে, এই জায়গাতে একাধিক প্রশ্ন উঠে আসে, তার কারণে দেখাবো আপনাদের সামনে ময়নাতদন্তে ঠিক কী কী উঠে এসেছিল সেই রিপোর্ট দেখানোর চেষ্টা করবো আপনাদের। পোস্টমর্টমের রিপোর্টে 5টি তথ্য, অর্থাৎ কলকাতায় ধর্ষণ খুন মামলায় তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন মামলায় 5টি তথ্য, অস্বাভাবিক যৌনতা এবং যৌনাঙ্গে নির্যাতনের কারণে প্রশিক্ষণার্থী চিকিৎসকের গোপনাঙ্গে, দেখুন কতটা ভয়াবহ, চিকিৎসকের গোপনাঙ্গে গভীর ক্ষত পাওয়া গেছে। যেমনটা পোস্টমর্টম রিপোর্টের 5টি তথ্য অনুযায়ী আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সামনে। অর্থাৎ তরুণী চিকিৎসক ধর্ষণ খুন মামলা, চিৎকার প্রতিরোধ করার জন্য নাক, মুখ এবং গলা ক্রমাগত চাপ দেওয়া হয়েছিল, শ্বাসরোধের
কার জন্য, যেন না শ্বাসরোধ হয়ে থাকে, সেই জন্যই কিন্তু রীতিমতো এমন কাণ্ড ঘটানো হয়েছিল। শ্বাসরোধের কারণে থাইরয়েডের তরুণাস্থি ভেঙে গিয়েছিল, এমনটাও পোস্টমর্টমে উঠে এসেছে। দেখো সত্যজিৎ, একেবারে গুরুত্বপূর্ণ বিষয়, 5টি রিপোর্ট, অর্থাৎ রিপোর্টের মারফতে 5টি তথ্য কিন্তু উঠে এসেছে। পরবর্তী তথ্য কী রয়েছে? মাথা দেওয়ালের সাথে চাপা ছিল, মাথা দেওয়ালের সাথে চাপা ছিল যাতে কেউ চিৎকার করতে না পারে। আর পেট, ঠোঁট, আঙ্গুল এবং বাম পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। দেখুন 3 নম্বর 5টি তথ্য দেখাচ্ছি আপনাদের সামনে, এটি গেল 3 নম্বর তথ্য। চতুর্থ তথ্য কি রয়েছে? পোস্টমর্টম অর্থাৎ ময়নাতদন্তের চতুর্থী তথ্য, এত জোরে আক্রমণ করা হয় যে চশমার টুকরো তার চোখে প্রবেশ করে এবং সেখানেই 2 চোখ, মুখ এবং গোপনাঙ্গ সেখানে কিন্তু রক্তক্ষরণ হতে শুরু করে। কি নৃশংসভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, আর যার দরুন এত জলঘোলা, এত রহস্য, এত তথ্য কিন্তু বারংবার সামনে উঠে আসছে। আবারও ময়নাতদন্তের 5ম তথ্য, ইম্পর্টেন্ট তথ্য, 5 নম্বর তথ্য আপনাদের সামনে দিচ্ছি। অভিযুক্তের মুখে নখ দিয়ে আঘাতের চিহ্ন বা আঁচড়ের দাগ পাওয়া গিয়েছিল। আর এটি দেখায় যে, অর্থাৎ এই রিপোর্টের মারফত দেখানোর চেষ্টা করা হয়েছিল যে নির্যাতিতা নিজেকে বাঁচাতে অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু আলটিমেটলি নিজেকে বাঁচাতে পারেননি। এই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে যেই 5টি তথ্য দিলাম আপনাদের সামনে পোস্টমর্টম রিপোর্টের ময়নাতদন্ত অনুযায়ী, সেক্ষেত্রে দাঁড়িয়ে অত্যন্ত নৃশংসতম হত্যাকাণ্ড। দেখুন ময়নাতদন্তের 5টি রিপোর্ট দেখালাম আপনাদের সামনে। এই বিষয়ে ঠিক প্রশ্ন রাখবো আমি সত্যজিৎদার কাছে। সত্যজিৎ, দেখো রীতিমতো এই যে 5টি তথ্য, তার উপর বেস করে নাকি কোনো রকমভাবে তদন্ত প্রক্রিয়া ঠিকঠাক করছেন না, অভিযোগকে করছেন তিলোত্তমার মা বাবা, কি বলবে? দেখো অভিযোগটা কিন্তু প্রথম থেকেই ছিল, তার কারণ এই যে জুনিয়র চিকিৎসা আমি বললাম যে 24টা আঘাতের চিহ্ন ছিল, কিন্তু ডাক্তারের বয়ানে কিন্তু সামনে এসছে। এবং আরও যেটা তুমি বললে যে এই যে আরজিকর হসপিটালে মানে এই চিকিৎসক তরুণী যাকে খুন এবং ধর্ষণ করা হয়েছে, তাকে সত্যি ধর্ষণের জন্য খুন হতে হয়েছে নাকি খুন করার পরিকল্পনা আগে থেকে ছিল, এই প্রশ্ন একটা থাকবেই। কারণ এই জুনিয়র চিকিৎসক তিনি কিন্তু চেস্ট মেডিসিন বিভাগের চিকিৎসক ছিলেন। এবং তারপরে দেখো এবার প্রশ্ন হচ্ছে, এই আরজিকর হসপিটালে যে দুর্নীতির অভিযোগ উঠে আসে, সেখানে কিন্তু এই বিশেষ করে চেস্ট মেডিসিন বিভাগ কিন্তু নানান অবৈধ ওষুধের কিন্তু একটা কিন্তু খবর সামনে এসছে। অর্থাৎ কোথাও যেন একটা এই মানে অবৈধ সংস্থা থেকে ওষুধ ক্রয় করা বা এক্সপায়ারি ডেট হয়ে যাওয়ার পরে সেই ওষুধ পুনরায় ব্যবহার করা। এবার প্রশ্ন হচ্ছে, এই তরুণী চিকিৎসক যিনি খুন এবং ধর্ষণের, তিনি কি এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন যে এই রকম যদি চলতে থাকে বা এরকম ভুল ওষুধ ব্যবহার, ইনহেলার বলো বা চেস্ট মেডিসিন বিভাগে যে সমস্ত ওষুধের ব্যবহার হয়, সেগুলো সবই নাকি যে সংস্থাতে নেওয়া যায় তার কিন্তু কোনো সরকারি অনুমোদন নেই, এমনই কিন্তু সামনে এসেছে। এবং ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন হচ্ছে, এই যে তাহলে তরুণী যিনি খুন এবং ধর্ষণ হয়েছেন, তাকে খুন করার পরিকল্পনা আগে থেকেই ছিল, এটা একটা প্রশ্ন থাকবে। তার কারণ যেভাবে তাকে মারা হয়েছে, যে আঘাতের চিহ্নগুলো তুমি বললে, তাতে একজনের পক্ষে যে কোনো মতের সম্ভাবনা কিন্তু বারবার সামনে এসছে, এর সঙ্গে আর কে জড়িত। এবার দেখো প্রশ্ন হচ্ছে, দ্বিতীয়বার পোস্টমর্টেম সম্ভব নয়, কারণ পুলিশের উপস্থিতিতে দেহ কিন্তু দাহ করা হয়ে গেছে। ফলে এখানে কিন্তু চিকিৎসকদের বয়ান, এই যারা সাক্ষ্য চেয়ে নিরাপত্তা রক্ষী বড়, তাদের বয়ানই এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই বয়ানে কিন্তু সিবিআই যে তদন্ত করেছে, এখনও পর্যন্ত দ্বিতীয় কাউকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি। বলবো যে এই সাপ্লিমেন্টারি চার্জশিট কিন্তু পেশ করতে পারেনি, এবং প্রথম যে চার্জশিট তাদের নাম একমাত্র সঞ্জয় রায়, কিন্তু সঞ্জয় রায়ের পক্ষে কি এই ঘটনা ঘটানো সম্ভব? এবং সেখানে যে চার্জশিটে অন্য কোনো নাম না থাকার জন্যই কিন্তু সিবিআইয়ের ব্যর্থতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে যে কিভাবে তদন্তটা করছে। এবার দেখো, যেহেতু আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে, সুতরাং কোর্ট মনিটরিং একটা ইনভেস্টিগেশন, যেহেতু তো সিবিআইয়ের উপর একটা চাপ আছে, কিন্তু প্রশ্ন যে চাপ যে আছে, তদন্তে অগ্রগতিটাই বা কোথায়? কারণ বিচার প্রক্রিয়া যে শুরু হয়েছে, আমরা জানি 51 জনের সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা, তার মধ্যে ইতিমধ্যে কিন্তু প্রায় 40 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। তার মধ্যে রয়েছে আরজিকর হসপিটালের চিকিৎসক রয়েছে, জুনিয়র চিকিৎসক রয়েছে, টালা থানা আরও বেশ কয়েকজন পুলিশ অফিসার রয়েছে, এই সঞ্জয়ের ঘনিষ্ঠ আরও এক সিভিক ভলেন্টিয়ার রয়েছে। এবং তোমাকে যদি বলি যে নিরাপত্তারক্ষী যারা দায়িত্বে যারা ছিলেন, তাদেরও কিন্তু বয়ান এখানে লিপিবদ্ধ হয়েছে।
এবার প্রশ্ন হচ্ছে এত বয়ান নেওয়া যায় তাহলে দ্বিতীয় কারো নাম উঠে আসছে না কেন, শুধু সঞ্জয় রায় কেন? এই প্রশ্নটা থাকবেই স্বাভাবিকভাবে। আর যেহেতু নাম যখন উঠে আসছে না, তো সুতরাং সিবিআইয়ের ব্যর্থতা নিয়ে সাধারণ মানুষ প্রশ্ন তুলবেন। কারণ এই একটা আন্দোলন আরজিকরই একমাত্র আন্দোলন যেখানে কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছিলেন, এবং যেখানে কোনো দল নয়, কোনো মত নয়, কোনো রং নয়, স্বেচ্ছায় মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছিলেন, আন্দোলনটা করেছিলেন শুধু একটাই দাবি, জাস্টিস ফর আরজিকর। আর সেইখানে যদি সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি, যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণের ভুরি ভুরি অভিযোগ লোপাটের, তো তারা যখন জামিন পান, সুতরাং সিবিআইয়ের ভূমিকার একটা প্রশ্ন উঠবেই। এখানে তো রীতিমতো বিচার ব্যবস্থা নিয়ে সামাজিক মহলে সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছেন যে বিচার ব্যবস্থায় কোথাও কি গাফিলতি রয়েছে, কিন্তু নয়, বিচার ব্যবস্থায় গাফিলতি নয়। যেমনটা নিজেদের বাবা মা জানাচ্ছিলেন একেবারেই যে তদন্তের সহযোগিতা করা হচ্ছে না, এমনকি উচ্চ আদালত তরফ থেকেও কিন্তু রীতিমতো নির্দেশ দেওয়া হয়েছিল সিবিআইকে যে নিজেদের বাবা মার সঙ্গে সহযোগিতা করে তথ্য যাচাই করে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু শুধু কি তথ্য উঠে আসে, কোনো রকম কি তদন্তের অগ্রগতি হচ্ছে না সত্যজিৎ? না, তদন্তের অগ্রগতি তো অবশ্যই হচ্ছে। দেখো, বিচার ব্যবস্থায় আমাদের আস্থা রাখতেই হবে, কারণ তদন্তে অগ্রগতি যদি না হতো তাহলে সিবিআই কিন্তু চার্জশিটটা পেশ করতে পারতো না। প্রথম যে চার্জশিট পেশ করতে পারতো না, কিন্তু চার্জশিট পেশ করেছে, এবং সেখানে সঞ্জয় রায়ের নাম তো রয়েছে, এবং আরও বেশ কয়েকজন যাদের সাক্ষ্য গ্রহণ কিন্তু চলছে খুব দ্রুত গতিতে বলা যেতে পারে। এবার প্রশ্ন হচ্ছে সাপ্লিমেন্টারি চার্জশিট, অতিরিক্ত যে চার্জশিট, সেটা কিন্তু পেশ করার ক্ষেত্রে বা যাদের বিরুদ্ধে অভিযোগ, এই সন্দীপ ঘোষ বলো বা অভিজিৎ মণ্ডল, এদের ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারটা অনুমতির প্রয়োজন, যা পায়নি বলেই কিন্তু সিবিআইয়ের অগ্রগতিটা সেটা চোখে পড়ছে না। কিন্তু বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা রাখতে হবে, কারণ দেখো, আদালত রায় দেন হচ্ছে আইনজীবী বলো বা তথ্য প্রমাণের ভিত্তিতে। সুতরাং সিবিআই এখানে কি তথ্য প্রমাণ পেশ করে বা রাজ্য সরকার আইনজীবী তিনি বা তার বিরুদ্ধে কি বয়ান দেন, তার ভিত্তিতে কিন্তু আদালতের রায়টা সামনে রয়ে। এখানে আমাদের বিচার ব্যবস্থার উপরে ভরসা রাখতেই হবে। এবার আরে তোমাকে একটা বলে রাখি, যে বিচার ব্যবস্থা যদি সঠিক না হতো, এবার যারা রয়েছেন সিবিআই আইনজীবী বলো বা রাজ্য সরকারের আইনজীবী, তারা তো নিজের তথ্য প্রমাণ পেশ করেন। প্রশ্ন হচ্ছে সিবিআইয়ের হাতে যে তথ্য প্রমাণ উঠে এসছে। আরও তোমাকে বিষয়ে বলে রাখবো যে সন্দীপ ঘোষ বলো বা অভিজিৎ মণ্ডল যে জামিন পেয়েছেন, এবার প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র 90 দিনের মধ্যে চার্জশিট পেশ করতে না পারার জন্যই কি জামিনটা পেয়েছেন, এটা একটা বড় প্রশ্ন। আরেকটা যেটা, এই যে বিশেষ করে তো জামিন হয় যেখানে গভীর মামলা চলতে থাকে, আমরা দেখি বিভিন্ন মামলা চলছে, যেখানে যখন তথ্য প্রমাণ বা জিজ্ঞাসাবাদ যখন কমপ্লিট হয়ে যায়, তখন আদালত হয়তো কিছু কিছু ক্ষেত্রে মনে আসে যে বিচার প্রক্রিয়া যখন চলছে তখন এই যারা গ্রেপ্তার হয়ে থাকেন, বিচার প্রক্রিয়া যখন চলতে থাকে তখন অনেকে জামিন পান এসব ক্ষেত্রে। তো সত্যজিৎ দেখো, এই জায়গাতেই প্রশ্ন উঠছে, যখন তুমি যেমনটা জানালে যে রাজ্য সরকার তরফ থেকে কোনো রকম অনুমোদন পাওয়া যায়নি সহযোগিতার জন্য, অর্থাৎ কোথাও কি রাজ্য সরকার কোথাও সহযোগিতা কি করছে না এই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এমনটা তো বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠে আসছে। দেখো, রাজ্য সরকার, আমি তোমাকে বলবো যে সুপ্রিম কোর্টে যে সিবিআই যে জানিয়েছে যে রাজ্য সরকার পক্ষ থেকে কোনো পাচ্ছে না, তারা অনুমতি পাননি। পাল্টা দেখো, রাজ্য সরকার পক্ষের আইনজীবী কপিল সিবাল তিনি কিন্তু পাল্টা বলেছেন যে না, এরকম কোনো আবেদনই সিবিআই করেনি। এবার দুটো প্রশ্ন কিন্তু এসে গেছে এখান থেকে সিবিআই সুপ্রিম কোর্টের তো এখানে নির্দেশ নিশ্চয়ই রাজ্য সরকার দেবে, তারা যে আবেদনটা করেছে, তারা যে আবেদন সিবিআই নিশ্চয়ই রাজ্য সরকার রাজ্য সরকার আইনজীবী দিয়েছেন কিনা, পেয়েছেন কিনা সুপ্রিম কোর্টে, দেখো তারা প্রশ্ন হচ্ছে এই সুপ্রিম কোর্টে যদি রাজ্য সরকার যদি রাজ্য সরকারের কাছে সিবিআই যদি কোনো আবেদন না করতো, তাহলে কিন্তু সিবিআই হয়তো সুপ্রিম কোর্টে এই বিষয়ে হয়তো মানে কথা হয়তো প্রশ্ন তুলতো না। আবেদন করেছে বলেই প্রশ্নটা তুলেছিল সিবিআই। একবার দেখো, এই মামলাতে আরজিকরের জল কিন্তু বহুদূর গড়িয়েছে। লাইভ স্ট্রিমিং থেকে শুরু করে সরাসরি সাধারণ জনগণ দেখতে পেয়েছে লাইভ স্ট্রিমিং, অর্থাৎ বিচার প্রক্রিয়া কি উঠে আসে। নতুন জাস্টিস আসার পর থেকে রীতিমতো ঝুলে রয়েছে আরজিকর মামলার শুনানি, এখনো পর্যন্ত কিন্তু হয়নি। নতুন নজর তো থাকবেই আমাদের। কিন্তু দেখো, মূলত এই যে সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি, যাদেরকে রীতিমতো তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল, তারপরেও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে চিকিৎসক মহল থেকে শুরু করে, অর্থাৎ যে সমস্ত চিকিৎসকেরা রাত দিন এক করে তারা আন্দোলন করেছেন, অনশন করেছেন, প্রতিবাদ করেছেন, বিক্ষোভ করেছেন, তাদের সেই প্রতিবাদের রেশ কি আরও বাড়তে চলেছে সত্যজিৎ? দেখো, আরজিকর হসপিটালের কাণ্ডের পর এখানে কিন্তু কারো নির্দেশে নয়, মানুষ কিন্তু স্বেচ্ছায় বেরিয়ে এসেছিলেন,
এখানে তুমি দেখো যেখানে কিন্তু কোনো দল নয়, কোনো রং নয়, সাধারণ মানুষ স্বেচ্ছায় বেরিয়েছে, রাত দখল, ভোট দখল, বিভিন্ন কর্মসূচিতে ছিলেন। এই জুনিয়র চিকিৎসকরা যে আন্দোলনটা করেছিলেন, সে আন্দোলন এক কথায়, অর্থাৎ প্রথম দিকে আন্দোলনটা ছিল কিন্তু যে জুনিয়র চিকিৎসক যিনি ধর্ষণে খুন হয়েছেন তার ন্যায় বিচার, এই নিয়ে কিন্তু আন্দোলনটা শুরু হয়েছিল প্রথম দিকে। কিন্তু পরবর্তীতে কিন্তু দেখো এই জুনিয়র চিকিৎসকদের হাতে এই আন্দোলনটা কিন্তু রূপ কিন্তু পাল্টে যায়। দেখো আন্দোলনের বিভিন্ন অভিযোগ উঠে আসে যে হসপিটালে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, কারণ আমরা দেখেছি সাগর দত্ত মেডিকেলেও কিন্তু আক্রান্ত হন জুনিয়র চিকিৎসকরা, এবং এই প্রসঙ্গ কিন্তু উঠে আসে যে তার নিরাপত্তার বিষয়টি। সিসিটিভি ক্যামেরা, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ সিসিটিভি ক্যামেরা মোতায়েন করতে হবে, তাদের উপযুক্ত অর্থাৎ রেস্টরুম প্রয়োজন, সমস্ত কিছু কিন্তু উঠে আসে। অর্থাৎ কোথাও যেন শেষের দিকে এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে কোথাও যেন আড়ালে চলে যায় কিন্তু এই জাস্টিস ফর আরজিকর দাবিটা, এবং তারপর বিনীত গোয়েলের পদত্যাগ সহ একাধিক পদত্যাগ কিন্তু তারা দাবি করেছিলেন। কিন্তু সেখানে কিন্তু জোরালোভাবে এই জুনিয়র চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ন্যায় বিচার কিন্তু ছিল না, বা থাকলেও সেটা কিন্তু পেছন দিকে চলে গেছিল, যার ফলে কিন্তু এই বিশেষ করে এই জুনিয়র চিকিৎসকরা যারা আন্দোলনটা করলেন পুজোর সময়, বিশেষ করে পুজোর সময় যেখানে আমরণ অনশনে বসেছিলেন না খেয়ে, তো সেইখানে দেখো তাদের আন্দোলন ঝাঁজ কিছুটা হলেও কমেছে। তার কারণ তাদের আন্দোলনের পথ কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে, কারণ ন্যায় বিচার থেকে পথটা আলাদা হয়েছে। আর আলাদা হওয়ার জন্য কিন্তু কিছুটা হলেও মানুষ হতাশ হয়েছেন, কিছুটা সরে এসছেন। এবার আরেকটা তোমাকে বলে রাখবো, এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলন কোথাও যেন একটা রাজনৈতিক রং কিন্তু চলে এসেছিল, আর রাজনৈতিক রং চলে আসার জন্যই কিন্তু আন্দোলনটা থেমে গেছে। কারণ যেখানে আমরা দেখেছিলাম এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অর্থাৎ বিজেপির সাংসদ বর্তমানে, তিনি কিন্তু যখন যান তাকে কিন্তু গোব্যাক শুনতে হয়, এবং অগ্নিমিত্রা পাল তাকেও গোব্যাক শুনতে হয়। এবং দেখো এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে কিন্তু রীতিমতো বসেছিলেন মীনাক্ষী মুখার্জি, বসেছিলেন মোহাম্মদ সেলিমরা। প্রশ্ন সেখানে উঠে আসে যে তারা কাদের সমর্থন করছেন, এটা একটা প্রশ্ন থেকে যায়। ফলে স্বাভাবিকভাবেই এই জুনিয়র চিকিৎসকরা যেহেতু লক্ষ্যভ্রষ্ট কিছুটা হয়েছিলেন, যার ফলে আন্দোলনের কিছুটা হলো গতিপথ কমে গেছে। আসবো আমরা সত্যজিৎ এই বিষয়ে। দেখো শুধুমাত্র আরজিকর কাণ্ড কিন্তু আরজিকরে থেমে থাকেনি। থ্রেড কালচার থেকে শুরু করে সেখানে নিরাপত্তাহীনতার অভাব বিভিন্ন রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে উঠে এসেছে, তারপর একের পর এক পরিস্থিতি কিন্তু শিকার হতে হয়েছে রাজ্যকে, অর্থাৎ রাজ্যগত চাপেও পড়তে হয়েছিল এই আরজিকর কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের একেবারেই আন্দোলনকে ঘিরে। আবারও কোথাও যেন একটা গতিপথ কমে গেল। পরবর্তীতে আবার এই সন্দীপ ঘোষের জামিন এবং অভিজিৎ মণ্ডলের জামিনে কিন্তু আবারও ঝাঁজ যে বাড়াতে চলেছে তা একেবারে বলাই বাহুল্য। কারণ দেখো আগামীকাল শনিবার আবারও সিবিআই দপ্তর অভিযানের ডাক দিয়েছে ডক্টরস ফোরাম। একদমই তাই। দেখো এটা হওয়া স্বাভাবিক, কারণ যে অভিযোগটা উঠে এসেছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে, টালা থানার ওসির বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের, এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর একটা অভিযোগ তো মারাত্মক অভিযোগ রয়েছে আর্থিক দুর্নীতি। এবং তোমাকে তো বললাম একটু আগে যে অর্থাৎ যে সংস্থার কোনো সরকারি অনুমোদন ছিল না, সেই সংস্থাতে ওষুধ কেনা একটা অভিযোগ, পাশাপাশি যে ডেট এক্সপায়ারি হয়ে যাওয়া ওষুধও ব্যবহার, অর্থাৎ সেই ওষুধও কোনো সংস্থা হাতে দিয়ে নতুন করে ডেট বসে তার ব্যবহার, যার ফলে বহু মানুষ হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছেন। ফলে স্বাভাবিকভাবে একটা কিন্তু আর্থিক অভিযোগ কিন্তু উঠে আসে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে। আর প্রথম দিকে সন্দীপ ঘোষ কিন্তু এই আর্থিক দুর্নীতি কাণ্ডে কিন্তু গ্রেপ্তারটা হন, আর পরবর্তীতে তাদের এই যে চিকিৎসক খুন এবং ধর্ষণে তাকে গ্রেপ্তার করে সিবিআই, কিন্তু প্রথম দিকে গ্রেপ্তারটা কিন্তু এই আর্থিক দুর্নীতির জন্যই হয়েছিলেন। ফলে স্বাভাবিকভাবেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একদিকে যেমন চিকিৎসকের তথ্য প্রমাণ লোপাটের ছিল, পাশাপাশি আর্থিক দুর্নীতি, সুতরাং তার বিরুদ্ধে অভিযোগটা বেশ লম্বা। উল্টো দিকে এই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, তার বিরুদ্ধে অভিযোগটা রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এই জুনিয়র চিকিৎসকরা যে আবার পুনরায় মাঠে নামবেন, আন্দোলনে নামবেন, তা বলার অপেক্ষা রাখে না। এবার প্রশ্ন হচ্ছে এই যে আন্দোলনে তারা গতি কতটা পান সেটা একটা দেখার। কারণ আবার তোমাকে বলবো যে যেহেতু এই তাদের আন্দোলনে অনেকটা রং চলে এসেছিল, কোথাও রাজনৈতিক রং, কাউকে বয়কট, কাউকে পাশে নেওয়া, যে বিষয় সামনে এসেছিল, ফলে কিছুটা হলেও কোণঠাসা হয়ে পড়েন। এবং যার ফলে কিন্তু শেষ মুহূর্তে দেখো জুনিয়র এই আমরণ অনশন থেকে যেখানে পৌঁছেছিলেন রাজ্যের মুখ্য সচিব, আমরা জানি মনোজ পন্ত, এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, তারপরেই টেলিফোনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়, এবং শেষে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরে কিন্তু অনুষ্ঠানটা তুলে নেন। ফলে এখানে তাদের যে ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠে যায় যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তাদের যে সমস্যাগুলো ছিল, সমস্যাগুলো সমাধান কিন্তু হয়নি, অথচ অনুষ্ঠানটা তুলেছেন। ফলে তাদের আন্দোলনের গতি স্লথ হয়েছে। এবং এবারে যেটা সিবিআই দপ্তর ঘেরাও এর আগেও করেছেন, এবারে করবেন,
কিন্তু সমর্থনটা কতটা আসে সেটাই হচ্ছে দেখার। কারণ আমরা জানি ইতিমধ্যে কিন্তু এই আরজিকর ঘটনার 100 দিন পেরিয়ে গেছে। সাধারণ মানুষের পক্ষে কিন্তু সবসময় আন্দোলনটা করা সম্ভব নয়। এখন দেখা যাক যে আন্দোলন এই যে আরজিকর বা সিবিআই দপ্তর ঘেরাওয়ের অভিযান দিচ্ছে, অভিযানে কিরকম লোক বা কারাই বা সমর্থনটা দেন, মনে হয় সমর্থনটা একেবারে শুধু দেখো সিবিআই এর এই সেখানে হুমকি দেওয়া এমনকি নিরাপত্তাহীনতার অভাবে কিন্তু তারা ভুগছিলেন রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের হাসপাতালের বিভিন্ন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে এমনকি দীর্ঘদিন আমরা দেখেছি বিগত দিনগুলো যেখানে আরজিকর কাণ্ডের পর রীতিমতো কিন্তু যখন পরিস্থিতি একেবারেই স্বাভাবিক ছিল না, অস্বাভাবিকের দিকে যাচ্ছিল, তখন কিন্তু রীতিমতো এমার্জেন্সি সার্ভিস বাদ দিয়ে রীতিমতো সমস্ত পরিষেবাই কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। অর্থাৎ আবারও কোথাও কি মানে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে, যারা হয়তো সামর্থ্য নেই নামি দামি হসপিটালে গিয়ে টাকা খরচা করে পরিষেবা নেওয়ার জন্য, সেখানে দাঁড়িয়ে থেকে সাধারণ মানুষের ভরসা একমাত্র সরকারি মেডিকেল কলেজ। কোথাও কি পরিষেবা আবারও অব্যাহত হতে চলেছে সত্যজিৎ? না, স্বাভাবিকভাবে দেখো জুনিয়র চিকিৎসকরা তারা যদি এর আগে যেটা আমরা বারবার দেখেছি, তারা আন্দোলনটা করছিলেন, এমার্জেন্সি পরিষেবায় ছিলেন, কিন্তু পাশাপাশি সাধারণ মানুষ কিন্তু চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছিলেন। কারণ আমরা যদি দেখো রাজ্যের চিকিৎসা ব্যবস্থার হাল কিন্তু যথেষ্ট খারাপ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ বিভিন্ন হসপিটালে কিছুটা উন্নত হলে, হাসপাতালের অবস্থা কিছুটা উন্নত হলেও পরিষেবা কিন্তু আগের মতন নেই, অর্থাৎ পরিষেবা কিছুটা হলেও। এবার সেখানে দাঁড়িয়ে এই জুনিয়র চিকিৎসকরা যদি আন্দোলনে বসে পড়ে, কারণ বেশিরভাগ হসপিটালে কিন্তু এই জুনিয়র চিকিৎসকদের ওপর নির্ভরশীল, সুতরাং তারা যদি আন্দোলনে নেমে পড়েন তাহলে কিন্তু সবচেয়ে বেশি অসুবিধার মধ্যে পড়তে হবে সাধারণ মানুষকে। তুমি ঠিকই বললে যে সাধারণ মানুষের কিন্তু বড় বড় নার্সিংহোমে গিয়ে চিকিৎসা করানোর ক্ষমতা নেই, তারা কিন্তু সরকারি হসপিটালের উপর নির্ভরশীল। শুধু তারা কেন, আমি যদি দেখি রাজ্যের বলো, দেশের বলো, পৃথিবীর সারা বিশ্বের বেশিরভাগ মানুষ কিন্তু চিকিৎসা নেন কিন্তু সরকারি হাসপাতাল থেকেই। তো সুতরাং তারা যখন এই যে আর সরকারি হাসপাতালগুলো চলে জুনিয়র চিকিৎসকদের উপর, এবং তারা যদি আন্দোলনে আবার পুনরায় নেমে যান তাহলে সাধারণ মানুষ কিন্তু একটা অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হবে, এই বলার অপেক্ষা রাখে না। কারণ যেখানে এর আগে আন্দোলন হচ্ছিল তখন তো অসুবিধা পড়েছে, কিন্তু তার আগে দেখো যখন আন্দোলন ছিল না বা আরজিকর কাণ্ডের আগে, আমরা তো অনেক সময় দেখেছি যে সাধারণ মানুষ চিকিৎসা না পেয়ে বাইরে বসে আছেন, বাইরে অনেক রকম অভিযোগ কিন্তু উঠে আসছে, বা বিনা চিকিৎসায় মৃত্যু, এমন অভিযোগ কিন্তু বারবার সামনে এসেছে। সুতরাং এইখানে দাঁড়িয়ে যদি জুনিয়র চিকিৎসকরা আবার আন্দোলন নেমে পড়েন তাহলে কিন্তু চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হতে পারে, এবং তার ফল কিন্তু এই সাধারণ মানুষকে ভুগতে হবে, সাধারণ মানুষ অসুবিধার মধ্যে পড়বেন সাধারণ মানুষ। এখন দেখা যাক এই জুনিয়র চিকিৎসক কী স্টেপ নেন। কারণ দেখো একদিন নিজাম প্যানেল বা সিবিআই দপ্তর ঘেরাও করবেন, তাতে হয়তো একদিন সমস্যা হবে, কিন্তু যদি কন্টিনিউ চালিয়ে যান তাহলে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়াই স্বাভাবিক। একেবারে দীর্ঘদিন ধরে তাদের লড়াই চালিয়ে তারা যাচ্ছেন, কোথাও বেগ পেলেও কিন্তু রীতিমতো আবারও যে ঝাঁঝ বাজার চলেছে তা কিন্তু বলাই বাহুল্য। নজর রাখবো, আলোচনা চলতে থাকবে আমাদের, তার আগে নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকবে। ফিরলাম বিরতির পর। একেবারে যে আলোচনায় রয়েছেন আপনারা সন্দীপের জামিন এবং অভিজিতের জামিন, আলোচনা আমাদের চলছে দীর্ঘক্ষণ ধরে, রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ। একেবারে দেখো যেমনটা বলছিলাম সত্যজিৎ, যে আলোচনায় ছিলাম আমরা, এই জামিনের ক্ষেত্রে কিন্তু হতাশ রয়েছে পরিবার, হতাশ রয়েছে চিকিৎসক মহল, হতাশ রয়েছেন সামাজিক মহলের একাংশ ব্যক্তিত্ব। ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু প্রতিবাদের সুর চড়িয়ে দিয়েছেন, যাদের বিরুদ্ধে এত অভিযোগ, এত কিছু অভিযোগ তথ্য, তারপরেও কেন তারা জামিন পেলেন, এই প্রশ্নে কিন্তু তখন ঘুরপাক খাচ্ছে সমস্ত মহলে। আর এই সমস্ত বিষয় নিয়ে এবার নির্যাতিতার মা বাবা এবং তার পরিবারের লোকজন কি জানিয়েছেন শোনাবো আপনাদের এই জামিনের প্রসঙ্গে। খুব হতাশার মধ্যে আছি, কোনো বলার মতো কোনো কথা নেই আমাদের কাছে। সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট দেয়নি, তাই ওদের জামিন হয়ে গেছে। আর কি বলবো বলুন, খুব হতাশার মধ্যে আছি, কোনো বলার মতো কোনো কথা নেই আমাদের কাছে। সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট দেয়নি, তাই ওদের জামিন হয়ে গেছে। আর কি বলবো বলুন। আমরা দেখালাম নির্যাতিতার পরিবারের লোকজন বলছে সিবিআই চার্জশিট জমা দিতে পারেনি, সিবিআই এর ব্যর্থতা, যার দরুনে কিন্তু এই জামিন, এমনটাই কিন্তু দাবি জানাচ্ছেন পরিবার মহলের একাংশ, যেমনটা দাবি জানাচ্ছেন জুনিয়র চিকিৎসক ফোরাম এবং জুনিয়র ডাক্তাররাও কিন্তু এমনটা দাবি জানাচ্ছেন যে সিবিআইয়ের অব্যর্থতা, সিবিআই ব্যর্থতা করেছেন, সিবিআই সঠিকভাবে তদন্ত নিয়ে যাননি, চার্জশিট জমা করেননি, এই যুক্তি খাটিয়ে কিন্তু রীতিমতো আইন অনুযায়ী রীতিমতো জামিন দেওয়া হয়েছে তাদের। সত্যজিৎ, এখানে তোমার কাছে প্রশ্ন রাখবো, রীতিমতো দেখো যেমনটা কিছুক্ষণ আগে বললাম, জুনিয়র ডাক্তার থেকে শুরু করে ডাক্তারদের একাংশের মহল, চিকিৎসকদের একাংশ এমনটা দাবি জানাচ্ছেন সিবিআইয়ের অব্যর্থতা, সিবিআই কিন্তু রীতিমতো কোনো রকমভাবে চার্জশিট পেশ করতে পারলো না, তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারলো না, একই রকম জানাচ্ছেন পরিবারের লোকজন। দেখো এই প্রসঙ্গটা ওটা স্বাভাবিক, কারণ একটা দুটো দিন নয়,
90 দিন সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার 90 দিন পেরিয়ে গেছে এবং এই 90 দিনে একমাত্র বললাম যে সঞ্জয় রায় গ্রেপ্তার, যে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করার কথা ছিল তা কিন্তু পেশ করা হয়নি। এবং যেখানে কিন্তু এই সাপ্লিমেন্টারি চার্জশিটে যেখানে সিবিআইয়ের পক্ষ থেকে বারবার জানানো হচ্ছিল যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের সমস্ত অভিযোগ, কারণ আমরা জানি এই যে সিসিটিভি ফুটেজ পোস্টমর্টেমে বা ময়নাতদন্তের ক্ষেত্রে যে সিসিটিভি ফুটেজ থাকে বা অন্যান্য ক্ষেত্রে দেখো বা এই যে সেমিনার রুম বলো বা যে আরজিকর হসপিটাল যে সিসিটিভি ফুটেজ সেখানে কিন্তু প্রথম থেকে সঠিকভাবে পায়নি সিবিআই, এমনটা কিন্তু অভিযোগ করা হয়েছিল, রীতিমতো আদালতে তারা জানিয়েছিল। এবং সেখানে দেখা যায় যে অনেকটা তাদের কাছে ফুটেজ থাকলেও কোথাও যেন ব্ল্যাঙ্ক ছিল, অর্থাৎ অপ্রয়োজনীয় ফুটেজ ছিল, অর্থাৎ মেন জায়গা ফুটেজ এগুলো কিন্তু সিবিআই থেকে কিন্তু বলা হয়েছিল যে এডিট করে ফুটেজ দেওয়া হয়েছে। তো সুতরাং তারপরেও প্রায় 900 ঘন্টার ফুটেজ কিন্তু সিবিআইয়ের হাতে এসছে, এটা কিন্তু সিবিআই জানিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে এত কিছু থাকা সত্ত্বেও সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা গেল না কেন? কারণ আইন তো আইনের পথেই চলবে, কারণ যেখানে বলা রয়েছে যে চার্জশিট যদি পেশ না করতে হয় তাহলে জামিন স্বাভাবিক, কিন্তু প্রশ্ন হচ্ছে এতটা সময় কেন? যে যদি রাজ্য সরকারের কাছেই যদি আবেদন করা হয় এই দুজনের তদন্তের জন্য, যে আবেদনটা করা হয় সেইটা কিন্তু একদম 90 দিনের মাথায় কেন সুপ্রিম কোর্টে পেশ করা হলো? আগেই বা কেন পেশ করা হলো? সেটা আগেও হতে পারত, কারণ প্রথম যখন চার্জশিট পেশ করা হয় পরবর্তীতেই সুপ্রিম কোর্টে এই নিয়ে রীতিমতো জানাতে পারতো সিবিআই, এই প্রশ্নটা উঠে যায়। একদম 90 দিন যখন হতে চলেছে, যেখানে যদি সেখানে সিবিআই জানাচ্ছে যে তারা রাজ্য সরকার যে আবেদন করলে অনুমতি তারা পাননি, এবার প্রশ্নটা ওঠা স্বাভাবিক, সিবিআইয়ের বিরুদ্ধে ভূমিকা নেওয়ার প্রশ্নটা স্বাভাবিক এবং সিবিআইয়ের ব্যর্থতা যে তা বলার অপেক্ষা রাখে না। এখন তুমি যেটা আমাদের বা বিভিন্ন প্রথম দিন থেকে যেটা উঠে আসছে যে রাজ্য সরকারের ভূমিকা, কোথাও যে আরজিকর হসপিটালের ভূমিকা, কলকাতা পুলিশের ভূমিকা, প্রশ্ন তো রয়েছে। এবং প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকারই বা কেন অনুমতিটা সিবিআইকে দিল না, সেটা একটা প্রশ্ন থেকে যায়। কিন্তু সিবিআইয়ের ভূমিকা বা সিবিআইয়ের ব্যর্থতা অস্বীকার করার কোনো জায়গা নেই, কারণ সময়টা কিন্তু 90 দিন, সময়টা 90 দিন। ফলে স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠে থাকবে। এখন দেখা যাক, কারণ তোমাকে বলেই রাখলাম যে সুপ্রিম কোর্টে কিন্তু জানিয়েছে যে আবেদনটা করা হয়েছে, রাজ্য সরকার অনুমতি দেয়নি। এখন দেখা যাক এই অনুমতি পান কিনা বা অনুমতির ক্ষেত্রে তদন্তে কতটা অগ্রগতি হয়। এবার প্রশ্ন হচ্ছে এটা কোথাও একেবারেই ক্লিয়ার হয়ে গেছে যে সময় সঞ্জয় রায়ের নাম শুধুমাত্র সিবিআই চার্জশিটে এসেছিল মূল অভিযুক্ত হিসাবে, কিন্তু সেখানে কিন্তু সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডলের নাম কিন্তু ওঠেনি। প্রথম যে সময় সিবিআই তদন্ত নেয় এবং চার্জশিট পেশ করে, সেখানে কিন্তু ধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত হিসাবে চার্জশিটে নাম দেওয়া হয়েছে সঞ্জয় রায়। সেই সময় কোথাও কি একটা ক্লিয়ারেন্স পাওয়া গিয়েছিল যে জামিন খুব শীঘ্রই পেতে চলেছেন? না, একদমই না। দেখো চার্জশিট বিচার ব্যবস্থায় চার্জশিট পেশ হয়, চার্জশিট পেশের পর সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ হয়, তার পরবর্তী স্টেপ থাকে। এবার বা প্রথমে যে চার্জশিট পেশ করে সেখানেই সবার নাম তো এমনটা নয়, তদন্ত চলছে, তদন্তে অগ্রগতি হতে পারে, অগ্রগতির ফলে কিন্তু সাপ্লিমেন্টারি চার্জশিটটা পেশ হয়। তো সুতরাং সঞ্জয় রায়ের নাম ছিল বলে এরা জামিন পাবে এমনটা নয়। সাপ্লিমেন্টারি চার্জশিটের অপেক্ষায় ছিল কিন্তু বাংলার মানুষ, আপামর বাংলার মানুষ, কারণ যারা কিন্তু এই জাস্টিস ফর আরজিকর দাবি নিয়ে রাস্তায় নেমেছিলেন। এখন দেখো ওই যে বললাম বিচার ব্যবস্থায় বা আমাদের আইনি ব্যবস্থায় বেশ কিছু স্টেপ রয়েছে। যেহেতু প্রভাবশালী সন্দীপ ঘোষ রাজ্য সরকারের একটি পদে ছিলেন, ফলে তার বিরুদ্ধে তদন্ত করতে রাজ্য সরকারের অনুমতি কিন্তু প্রয়োজন রয়েছে এবং সেইখানেই কোথাও যেন সিবিআই আটকেছে। কিন্তু যেটা মূল প্রশ্ন সেটা হচ্ছে একদম শেষ দিন 90 দিনের মাথায় আদালতে কেন জানাতে হলো, সেটা আগেই বা কেন জানানো গেল না, বা আগে আদালতে জানানো হলে হয়তো আদালত নিশ্চয়ই কোনো নির্দেশ দিল বা আদালতের নির্দেশের পর নিশ্চয়ই রাজ্য সরকার সেই নির্দেশ অমান্য করতে পারতো না, তাহলে কিন্তু আদালত অবমাননার বিষয়টি ছিল। এবার এখানে কিন্তু সিবিআইয়ের ভূমিকার প্রশ্ন উঠবেই, যেহেতু একদম শেষ মুহূর্তে এই বিষয়টি আদালতে জানানো হয়েছে যে রাজ্য সরকার তার অনুমতি চেয়েছেন, রাজ্য সরকার অনুমতি দেননি। এখন দেখো এখনও জামিন পেয়েছেন বলে যে বিচার প্রক্রিয়া থমকে গেছে তা নয়, বিচার কিন্তু চলতে থাকবে। এখন যে কোনো ক্ষেত্রে যে যখনই জিজ্ঞাসাবাদ বলো, কোনো বিচার প্রক্রিয়া জিজ্ঞাসাবাদ বলো বা চলতে থাকে, তো তার একটা মাধ্যম রয়েছে। অর্থাৎ কোথাও যেন তথ্য প্রমাণ যখন সংগ্রহ করা হয়ে যায় তদন্তকারী সংস্থার, যখন মনে হয় আদালতের মনে হয় যে না আর জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বা জামিন পেলে সেই ব্যক্তি তদন্তে কোনো ব্যাঘাত ঘটাতে পারবেন না, তখন আদালত অনেক সময় জামিনের নির্দেশ শর্ত সাপেক্ষ দিয়ে থাকেন, তো এইখানে কিন্তু শর্ত সাপেক্ষ নিশ্চয় রয়েছে। এখন বিষয়টা হচ্ছে যেহেতু আদালতে বিচারাধীন, বিচার ব্যবস্থা নিশ্চয়ই বিষয়টি নিয়ে দেখবে, কারণ এই যে বললাম যে আবেদনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যদি আবেদনটা সিবিআই করে থাকে
তাহলে আর রাজ্য সরকার একেবারে সত্যজিৎ, আমাদের নজর থাকবে, নজর রাখবো আমরা, আপডেট দিতে থাকবো আপনাদের সামনে। আগামীকাল রয়েছে ডক্টরস ফোরামের সিবিআই দপ্তর অভিযান, এবং অভিযানে কি কি উঠে আসে নজর থাকবে আমাদের, আপডেট দেবো আপনাদের সামনে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নজর রাখতে হচ্ছে একটু আন্তর্জাতিক মহল বাংলাদেশের হাওয়া কিন্তু ঘুরতে শুরু করেছে ইতিমধ্যেই, কেননা রাস্তায় বাংলাদেশের ঢাকায় রাজপথে আওয়ামী লীগের বিক্ষোভ চলছে, প্রতিরোধ চলছে, প্রতিবাদ চলছে। একেবারে বিরুদ্ধে, কার বিরুদ্ধে? মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে স্লোগান উঠল বাংলাদেশে ঢাকায়। এই প্রসঙ্গে নিয়েই আরও কিছুক্ষণ আপনাদের সঙ্গে আলোচনা করব। সঙ্গে তো একেবারে রয়েছে আমার সহকর্মী সত্যজিৎ, বিস্তারিতভাবে আমরা আলোচনা করব এই সমস্ত বিষয় নিয়ে। 4 মাসেই হাওয়া ঘুরে গেল বাংলাদেশে, রাজধানী ঢাকায় মিছিল আওয়ামী লীগের, উঠল মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে স্লোগান। তাহলে কি ফের সমর্থন বাড়ছে হাসিনা সরকারের? এই প্রশ্নই রাখবো সত্যজিতের কাছে। না দেখো, শেখ হাসিনা যে ক্ষমতায় ছিলেন 2009 থেকে এবং 2024-এ যে সাধারণ নির্বাচন জয়টা কিন্তু সাধারণ মানুষের ভোটেই পেয়েছেন। যদিও ভোট নির্বাচনে একটা প্রশ্ন বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠেছিল, কিন্তু প্রশ্ন যে শেখ হাসিনার দল কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, সুতরাং জনসমর্থন রয়েছে। এবং তারপরে আমরা যে বিশেষ করে যেখানে কোটা বিরোধী আন্দোলনটা দেখলাম, এবং কোটা বিরোধী আন্দোলনের পর সে আন্দোলন হয়ে গেল শেখ হাসিনা বিরোধী, সরকার বিরোধী, যার ফলে দেশ ছাড়লেন শেখ হাসিনা। এবং তিনি দেশ ছাড়ার পর এই যে মোহাম্মদ ইউনূস যিনি উপদেষ্টা প্রধান হয়ে বসেছেন, তারপর দেখো বাংলাদেশে যে অরাজকতা চলছে, প্রথম দিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর, ব্যবসায়িক প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া, মহিলাদের নির্যাতন, পিটিয়ে কোথাও ঝুলিয়ে দেওয়া, সব কিছু কিন্তু হয়েছে। এবং ইতিমধ্যে সেটা কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন কিন্তু চলছে, এবং সেই সংখ্যালঘুদের উপর নির্যাতনের ফলে কিন্তু রীতিমতো আন্তর্জাতিক মহল ক্ষুব্ধ। আমরা জানি ভারতের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, রীতিমতো ইংল্যান্ডের পার্লামেন্টে এই নিয়ে প্রশ্ন উঠেছে যে বাংলাদেশ সরকারের ভূমিকা নিয়ে, এবং আমেরিকার নির্বাচন ডোনাল্ড ট্রাম্প তিনি স্পষ্টই বলেছিলেন যে মোহাম্মদ ইউনূস সরকার বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদে নেই। এবং এইখানে দাঁড়িয়ে যে মোহাম্মদ ইউনূসের পদক্ষেপ, যেখানে তিনি সরকারে এসে বলেছিলেন যে তিনি নতুন বাংলাদেশ তৈরি করবেন, কিন্তু 4 মাস পেরিয়ে গেছে, দেখো সরকার কিন্তু কোনো পদক্ষেপ নিতে পারেনি। সরকারের পদক্ষেপ কি? কোথাও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, কোথাও বঙ্গবন্ধুকে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর করা, কোথাও তার নামাঙ্কিত, তার নামে যে হাসপাতাল রয়েছে, তার নামে যে ব্রিজ রয়েছে, রাস্তা রয়েছে, সেগুলো মুছে ফেলা, কোথাও ছাত্রলীগকে নিষিদ্ধ করা, কোথাও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এর বাইরে কিন্তু মোহাম্মদ ইউনূস সরকার কোনো কাজ করেনি। জিনিসপত্রের দাম মধ্যবিত্ত নাগালের বাইরে, সাধারণ মানুষ নয়, নিম্ন মধ্যবিত্ত নয়, মধ্যবিত্ত নাগালের বাইরে। ফলে ক্ষোভ কিন্তু সাধারণ মানুষের বাড়ছে। আর ক্ষোভের ফলে আর একটু তোমাকে বলে রাখবো, যে কোটা বিরোধী যে আন্দোলনটা হয়েছিল, সে আন্দোলন কিন্তু পরবর্তী হয়ে যায় যে যেখানে শেখ হাসিনা বিরোধী এবং সরকার বিরোধী হয়, এখানে কিন্তু বিএনপি এবং জামাতের একটা ভূমিকা ছিলই। এবং দেখো বিশেষ করে যেভাবে হিংসাত্মক রূপটা নেয়, এবং এই মুহূর্তে যে নির্যাতনটা চলছে, জামাতের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, অভিযোগ কিন্তু বিএনপির বিরুদ্ধেও রয়েছে। এবং সেইখানে দাঁড়িয়ে যে এই যে মোহাম্মদ ইউনূসের ব্যর্থতা যদি বলি, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছেই, কারণ সংখ্যালঘু নির্যাতনে পুলিশ নীরব, ভয় কাটিয়ে আবারও পথে নেমেছে আওয়ামী লীগ, এবং যার ফলে সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়ছে সেই শেখ হাসিনার ফলে। আর যার ফলে দেখো ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা ভাবছে, জয় বাংলাকে বাংলাদেশ নিষিদ্ধ করা হচ্ছে, তা সত্ত্বেও মানুষ কিন্তু স্বেচ্ছায় পথে নেমে এসছে। সুতরাং ইঙ্গিত কিন্তু স্পষ্ট, বাংলাদেশের মানুষ কিন্তু সেই ভয় কাটিয়ে পুনরায় রাস্তা নামতে এসছেন। তাই একটাই দাবি যে মোহাম্মদ ইউনূসের পদত্যাগ, এই সরকারের আস্থা নেই। একেবারেই যে বাংলাদেশ ইস্যু নিয়ে রীতিমতো কিন্তু কড়া সুর চড়িয়েছে ভারতও, যেমনটা দেখাচ্ছিলাম, শুধুমাত্র হাসিনা সরকারের পতনই নয়, এক্ষেত্রে দাঁড়িয়ে হিন্দুদের উপর নিপীড়ন, নির্যাতনের ঘটনা কিন্তু বেড়েই চলেছে বাংলাদেশে। যার পর থেকে ভারতের বিবৃতি, বিদেশ সচিবের যাওয়া, বিক্রম মিশ্রি পৌঁছে গেলেন, বৈঠক করলেন, সরাসরি সেখানে বার্তা দিয়ে এলেন কোনো রকমভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ বরদাস্ত করা যাবে না, এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে বাংলাদেশ সরকারকে। ইতিমধ্যেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবও কিন্তু প্রেস বিবৃতি দিয়েছেন যে ভারত যে কথা বলেছেন তার উপর বেস করে সঠিক তদন্তে নেওয়ার চেষ্টা করা হবে। এই সমস্ত বিষয় নিয়ে একেবারে আলোচনা চলতে থাকবে, বিস্তারিত দিতে থাকবো, আপনাদের আপডেট দেবো। বাংলাদেশের ইস্যুতে কড়া সুর থেকে শুরু করে কোন সুর আবারও পরবর্তীতে উঠে আসে, নজর থাকবে আমাদের। আজকের মতো আলোচনা এখানে শেষ করছি, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।